সকলকে স্বাগতম আমাদের আজকে ডে 8। আমরা যেমন বলেছিলাম যে আমাদের লুসেন্ট এবং এনসিইআরটি যে বাংলায় সিরিজটা চলছে আজকে তার অষ্টম দিন। আমরা একদিন করে ইতিহাস ভূগোল পড়ছি লুসেন্টের থেকে, আর একদিন করে বিজ্ঞান পড়ছি এনসিইআরটি থেকে। ক্লাস 9 থেকে আমরা শুরু করেছি। তোমরা বাকি যে আমাদের যে ভিডিওসগুলো রয়েছে ওগুলো আমাদের প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আমরা আগের দিন আমরা সায়েন্সের করেছি দ্বিতীয় চ্যাপ্টারের মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, আর আজকে আমাদের রয়েছে ইতিহাসে আমরা আগের দিন করেছিলাম যে বায়োগ্রাফিক্যাল টেক্সট সেগুলো, আর আজকে আমরা শুরু করব গ্রিক রাইটার্সদের যে বই, সেখান থেকে আমরা কিভাবে ভারত সম্পর্কে জানতে পারি সেগুলো আমরা দেখব। তবে তার আগে আমরা যেহেতু আগের দিন দেখেছিলাম যে বায়োগ্রাফিক্যাল টেক্সট অর্থাৎ জীবনীমূলক যে গ্রন্থ, যা থেকে আমরা ইতিহাসের সম্পর্কে ধারণা পাই, তো সেরকম বই নিয়ে আমরা দু একটা প্রশ্ন করব। যারা এখানে ছিল বা তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই বলতে পারবে, তোমরাও বলার চেষ্টা করবে। তাহলে পল্লব তুই বল, বাণভট্টের লেখা বইয়ের নামটা কি? কলহন তো নিজেই একটা কি লেখক। বাণভট্টের লেখা বইটার নাম কি ছিল? হর্ষচরিত। আচ্ছা, হর্ষচরিত কার সম্পর্কে লেখা? ও বাণভট্টের হর্ষকে কার সম্পর্কে লেখা? হর্ষচরিত কার সম্পর্কে লেখা? হর্ষচরিত কার সম্পর্কে লেখা? হর্ষবর্ধনের সম্পর্কে লেখা। হর্ষবর্ধন কে ছিল? রাজা ছিল, আর ওই রাজার সভাকবি ছিল বাণভট্ট। আচ্ছা, এটাতে কটা উৎসব আছে বা কটা চ্যাপ্টার আছে? কটা চ্যাপ্টার আছে এটাতে? 8টা। আচ্ছা, 8টার মধ্যে প্রথম 3টেতে কি আছে? তোমরাও বলবে, তোমরা যারা ভিডিওটা দেখেছো, আগের আমাদের ইতিহাসের হ্যাঁ, প্রথম 3টেতে নিজের বিষয়ে লেখা আছে, আর পরের 5টাতে হর্ষবর্ধন সম্পর্কে লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, বাকপতি রাজের লেখা বইয়ের নাম কি? গৌর কি? হ্যাঁ বল। কি? গৌরবাহ। বাঘ গরুকে বধ করলো, সেই হিসাবে ছিল যে বাকপতি রাজের লেখা বইয়ের নাম কি? গৌরবাহ। আচ্ছা, রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দীর লেখা এই বইটাকে, এই যে স্টাইলে তিনি লিখেছিলেন বইটা, সেই স্টাইলটা কি স্টাইল নামে পরিচিত? দ্বিআশ্রয় কাব্য। তোমরা যারা দেখোনি ভিডিওগুলো, আমাদের আগের ভিডিও দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এগুলো সব আলোচনা হয়েছিল। সেটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই পারবে। কি কাব্য? দ্বিআশ্রয়। কেন দ্বিআশ্রয় কাব্য বলা হচ্ছিল? এই ইনার লেখা এই বইটাকে কেন দ্বিআশ্রয় কাব্য বলা হয়েছিল? কারণ এখানে কি দুটো জিনিস একসাথে বর্ণনা করা হয়েছিল। কি কি বর্ণনা করা হয়েছিল? রামায়ণের যে রামচন্দ্র তার কাহিনী, এবং সন্ধ্যাকর নন্দীর যে রাজার সবাই ছিল, রামপাল, রাজা রামপালের কাহিনী একই সাথে কি বর্ণনা করা ছিল, তাই তো? তাহলে এই জন্য কি বলা হচ্ছিল এটাকে দ্বিআশ্রয় কাব্য, মানে যার দুটো মিনিং আছে। দ্বি মানে কি? দুই। যেমন দ্বিতীয়, প্রথম, দ্বিতীয়। দ্বিতীয় মানে কি? 2 নম্বর স্থানে যে আছে। দ্বি মানে অ্যাকচুয়ালি কি বোঝায়? দুই। তো দ্বিআশ্রয় মানে কি? দুটো জিনিসকে আশ্রয় করে যে কাব্য লেখা হয়েছে সেটা কি? দ্বিআশ্রয় কাব্য। ওই জন্যই যার দুটো মিনিং আছে। আচ্ছা, এবার বল, গার্গী সংহিতা কার লেখা? সব ভুলে গেছিস তাই তো? বাড়িতে তোরা কেউই মানে একবারও দেখি শুনি, ঠিক আছে? না দেখলে কী করে হবে? না দেখলে তো হবে না। না দেখলে যদি একই জিনিস যদি বারবার না দেখা হয় তাহলে হবে না। তো সবই কঠিন লাগবে, তখন সোজা জিনিসও কঠিন লাগবে। কারণ দেখ, বাণভট্টের লেখা হর্ষচরিত, এটা তো একেবারে কমন কোশ্চেন। বাকিগুলো না হয় একটু ডিফিকাল্ট কোশ্চেন, আমি বাদ দিলাম, কিন্তু বাণভট্টের লেখা হর্ষচরিত এটা তো একদম কমন কোশ্চেন। যদি এই কোশ্চেনটাও যদি না পারিস, তার মানে কি, মানে বারবার যদি না পড়ি সেটাও মনে থাকবে না। কিন্তু যত সোজা কোশ্চেন হোক, বারবার না পড়া পর্যন্ত সেই জিনিস কিন্তু মনে থাকবে না। আর কঠিনগুলো তো বাদই দেবে, ওগুলো তো আরও বেশি পড়া লাগবে। আচ্ছা, তাহলে কী গেল? গার্গী সংহিতা কার লেখা? ঋষি গার্গীর লেখা। আচ্ছা, অষ্টাধ্যায়ী কার লেখা? পাণিনির লেখা। এটা অষ্টাধ্যায়ী কী বই? কিসের বই? কিসের বই বিশ্ব? কিসের বই?
প্রতিদিন নাইটে ক্রিকেট খেলতে যাবি, বুঝলি তো, সপ্তাহে 2 দিন করে নাইট ক্রিকেট খেলতে যাবি। তাহলে এই রাত্রিবেলা সেই দিন রাত্রি গেল, পরের দিন দিনের বেলা চলে গেল, সপ্তাহে 4 দিন করে নষ্ট হবে। তাহলে এগুলো সব মুখস্থ হবে, বুঝলি। আচ্ছা, তাহলে পাণিনির লেখা যে অষ্টাধ্যায়ী তার নাম হচ্ছে কি, তার সেটা কী বইছিল, গ্রামার বই। আচ্ছা, এই গ্রামার বই যে পাণিনির বইটা, তার উপরে একজন কমেন্ট্রি করেছিল, একজন মানে এক্সপ্লেন করেছিল ওই বইটা, তার নাম কি? তার নাম কি? তুই ছিলি না আগের দিন? আর ভিডিও দেখিস নি? তো বল তাহলে। পতঞ্জলির লেখা বইটা, ও বলেই তো দিলাম, তার নাম হচ্ছে পতঞ্জলি। তার বইটার নাম কি? বইটার নাম কি? মহাভাষ্য। মহাভাষ্য মানে কি? গ্রেট কমেন্ট্রি, মানে বোঝাচ্ছি ভাষ্য, বুঝলি? ওই যে ধারাভাষ্য দেয় না, ধারাভাষ্য মানে কি? কমেন্ট্রি করে। তো মহাভাষ্য মানে বুঝতে পারছি গ্রেট কমেন্ট্রি, মানে অষ্টাধ্যায়ীর উপরে একটা বিরাট একটা এক্সপ্লেন করেছে উনি, ঠিক আছে বিষয়টা। আচ্ছা, কালিদাসের লেখা প্রথম নাটকের নাম কি? প্রথম নাটকের নাম কি? মালবিকাগ্নিমিত্রম। মালবিকাগ্নিমিত্রম। আচ্ছা ঠিক আছে, মালবিকাগ্নিমিত্রমে কোন বংশ সম্পর্কে জানতে পারি? কি বলেছিলাম যে মালবিকা নামের একটা মেয়ে অনেক কি সুন্দর, তোর বন্ধু হয়, তাহলে সুন্দর থেকে কি বলেছিলাম? শুঙ্গ বংশ, ঠিক আছে। রিভাইজ না করলে কিছুই মনে থাকবে না। আচ্ছা, বিশাখ দত্তের লেখা বইটার নাম কি? বিশাখা দত্তের লেখা বইয়ের নাম কি বলেছিলাম? বিশাখা দত্তের সাথে কিসের মিল বলেছিলাম? বিশাখ দত্ত মানে কি বলেছিলাম? বৈশাখ মাস। বৈশাখ মাসে কি হয়েছিল? প্রচুর রোদ্দুর, চারিদিকে এত গরম, সব কিছু নদী নালা শুকনো হয়ে গেছে। তারপরে তাই জন্য কি মানুষের পকেটে মুদ্রা সব চলে গেছে, মানুষের মুদ্রা একদম নেই। তাহলে বইয়ের নাম কি হলো? মুদ্রা রাক্ষস। তাহলে বিশাখ দত্তের লেখা বইয়ের নাম কি ছিল? মুদ্রা রাক্ষস। বোঝা যাচ্ছে? কি বোঝা যাচ্ছে? আচ্ছা, বৃহস্পতির লেখা বইয়ের নাম কি? বৃহস্পতি অর্থশাস্ত্র। বৃহস্পত্য অর্থশাস্ত্র, ঠিক আছে। আচ্ছা, অ্যারিস্টটলের লেখা বইয়ের নাম কি ছিল? পলিটিক্স। আর মিকিয়াভেলির লেখা বইয়ের নাম? প্রিন্স। তোমরাও কিন্তু, আমি এমনিতে প্রশ্নগুলো করছি, তোমরা কিন্তু নিজেরা ফার্স্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, কি বলেছিলাম যে চাঁচানামা কার লেখা? চাঁচানামা কার লেখা? চাঁচানামা অ্যাকচুয়ালি একটা কি ট্রান্সলেশন। অ্যাকচুয়ালি চাঁচানামার মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থের নাম কি? তারিখ ই সিন্ধ ওয়া হিন্দ ছিল না? তারিখ ই সিন্ধ ওয়া হিন্দ মানে কি? হিস্টোরি অফ সিন্ধ অর হিন্দ, ঠিক আছে। তো এইখানে অরিজিনাল বই কার লেখা? কাজী ইসমাইল। তিনি কোন জায়গার কাজী ছিল? আলোরের কাজী ছিল। তাকে কে কাজী হিসেবে নিযুক্ত করেছিল? মোহাম্মদ বিন কাসিম। এই বইটাতে তিনি কি লিখে রেখেছিলেন? মোহাম্মদ বিন কাসিম যে ভারত আক্রমণ করেছিল 711 থেকে 12-র মধ্যে, ওই কাহিনীটা সিন্ধ প্রদেশ আক্রমণ করেছিল। সেই সিন্ধ প্রদেশ আক্রমণ করার যে কাহিনী, সেইখানে লেখা ছিল কিসে? তারিখ ই সিন্ধ ইয়া হিন্দে। এবং ওরা কি ছিল? মোহাম্মদ বিন কাসিম ওরা তো আরবিয়ান ছিল। তাহলে সিন্ধুদের আরব বিজয় সম্পর্কে লেখা আছে কি ওই বইটাতে। এই জন্য ওই বইটাকে বলা হয় ফতেহনামা ই সিন্ধ বলা হয়। কি বলা হয়? তার মানে অ্যাকচুয়ালি তাহলে কি, তাহলে ওই যে বইটা ছিল, ওই বইটা আরবিয়ান ভাষায় লেখা ছিল, কিন্তু পরবর্তীকালে ওটাকে পার্সিয়ান ভাষায় কে অনুবাদ করে? পার্সিয়ান ভাষায় কে অনুবাদ করে? এইটা করে আলী বিন হামিদ কুফি। কে করে? আলী বিন হামিদ কুফি। এবং সেই যে তিনি যে ট্রান্সলেশন করে পার্সিয়ান ভাষাতে, ওই জন্য বইটার নাম কি হয়? চাচানামা। তখন ওই বইটার নাম কি হয়ে যায়? চাচানামা। তাহলে চাচানামাটা কিন্তু ফতেহনামা ই সিন্ধ বলা যায়, কারণ যেহেতু সিন্ধের সম্পর্কে, ওই সবই তো একই, ঠিক আছে।
আচ্ছা, আলী বিন হামিদ কুফি কত সালে লিখেছিল? 1216। তাহলে দেখ লেখা হচ্ছে বইটা 8th সেঞ্চুরি, মানে ধরো এই 700 থেকে 800-র মধ্যে, 701 থেকে 800-র মধ্যে লেখা হচ্ছে। আর ওই বইটা ট্রান্সলেট করা হচ্ছে কত দেখ, তার 400 বছর পরে গিয়ে 1216 খ্রিস্টাব্দে ট্রান্সলেশন করা হচ্ছে। প্রথমে লিখলো কে? কাজী ইসমাইল, আর তারপরে লিখলো কে? আলী বিন হামিদ কুফি। প্রথমে যখন লিখলো তখন নাম ছিল তারিক ই সিন্ধ বা হিন্দ। কি বললাম নামটা? হিন্দ। আর পরবর্তীকালে ওই জিনিসটার নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেল? চাচানামা। আরে বইয়ের নাম চাচানামা। আর লিখলো কে? আলী বিন হামিদ কুফি। ঠিক আছে, দেখো তোমরা এখান থেকে দেখতে পাবে আমাদের আলোচনাগুলো শুনলেই বুঝতে পারবে যে একদম বেসিক থেকে শুরু করে একটু ডিটেলসের দিকে যাওয়া হয়। তো তোমরা পুরোটাই বোঝার চেষ্টা করবে, এবার যতটা মনে রাখতে পারবে ততটাই তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার তাহলে আমরা আজকে আমাদের নতুন যে আমাদের আজকের পড়া শুরু করব, আমাদের আজকের আলোচনা শুরু করব। আমরা এতক্ষণ আমাদের দেশীয় যে উৎস ছিল আমাদের ইতিহাস লেখার ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। কীরকম দেশীয় উৎস ছিল, যে বিভিন্ন ধরনের আমাদের গ্রন্থ ছিল, বেদ ছিল, রামায়ণ ছিল, পুরাণ ছিল, তারপর বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ ছিল, জৈন গ্রন্থ ছিল, সেগুলো দেখলাম। তারপরে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ, তারপরে বিভিন্ন সেমি হিস্টোরিক্যাল টেক্সট দেখলাম, বিভিন্ন আত্মজীবনীমূলক আমরা গল্প দেখলাম, বই দেখলাম। এইবার আমরা দেখব বিদেশি উৎস কী কী, মানে বিদেশিরা আমাদেরকে নিয়ে কী কী লিখেছিল, বা বিদেশিদের লেখা থেকে আমরা কী কী পাই যা থেকে আমরা ভারতের ইতিহাস জানতে পারবো। ঠিক আছে, দেখ এবার কথা হচ্ছে ভারত সম্পর্কে কিন্তু বহু বিদেশিরাই লিখেছেন। এবার তাদের মধ্যে কেউ কেউ ভারত সরাসরি ভ্রমণ করেছিল, আবার কেউ কেউ ভ্রমণ করেনি সরাসরি, কিন্তু যারা ভ্রমণ করে গেছিল তাদের কোনো তারা তো লিখেছিল, সেই তাদের লেখা থেকে তারা মানে লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে সেই লেখা পড়ে, বা কারো কাছ থেকে কেউ গেছে, কেউ দেখা গেলো ঘুরতে আসলো ভারতে, সেখান থেকে কেউ গেল, গিয়ে সে বললো, ঠিক আছে, তার মুখ থেকে শুনে। তো এইভাবে কেউ কেউ মানে বাড়িতে বসেই লিখেছিল, কেউ আবার এসে পর্যবেক্ষণ করে তারপরে লিখেছিল। তাহলে এসছিল কোথা থেকে? অনেকেই এসেছিল, কিন্তু মেনলি আমরা ভাগ করবো কয় ভাগে? মোটামুটি 4 ভাগে ভাগ করব বিদেশি উৎসের মধ্যে। কয় ভাগ করবো? একটা হচ্ছে কি গ্রিক রোমান, মানে গ্রিক এবং রোমান একসাথে ধরে নেব, গ্রিক ধরবো, রোমান ধরবো। আর হচ্ছে চাইনিজ, কয় ধরবো? আর ধরবো টিবেটিয়ান। কি ধরবো? মানে যারা তিব্বত থেকে এসেছিল। কি ধরবো? হ্যাঁ। আর এটা ধরবো আরাবিয়ান, মানে অ্যারোবিয়ান বা আরবীয়। তাহলে কি কি বললাম? গ্রিক, রোমান, চাইনিজ, তিবেতিয়ান, হচ্ছে আরবিয়ান বা আরবীয়। ঠিক আছে, তাহলে 4টে হলো। তাহলে ফার্স্টে আমাদের আজকের আলোচনার বিষয় হবে কি? গ্রিক রোমান। এবার দেখ গ্রিক রোমানের কথা দেখ, একটা ভালো একটা জিনিস আমরা কি জানি, আলেকজান্ডার, যিনি গ্রিক বীর আলেকজান্ডার, তিনি তো ভারত আক্রমণ করেছিল, সেই ঝেলামের যুদ্ধ পুরুষ সাথে। কিন্তু ঘটনা হচ্ছে, সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আলেকজান্ডার যে আক্রমণ করেছিল তার কোনো মানে তার কোনো ঐতিহাসিক তথ্য বা তার কোনো লিখিত তথ্য আমাদের ভারতের ইতিহাসে লেখাই নেই। মানে ভারতের যে ঐতিহাসিক উৎস আছে আমাদের, সেখানে লেখাই নেই। আমরা তাহলে কী করে জানলাম যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল? এই ঘটনাখানা আমরা পুরোপুরি গ্রিক উৎস থেকে আমরা জানতে পারলাম। গ্রিক লেখকরা যারা লিখেছিল, হ্যাঁ, যে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, সেটা আমরা গ্রিকদের কাছ থেকে জানতে পারি। আমরা কিন্তু সরাসরি, আমাদের এখানে যে সরাসরি কোনো উৎস নেই যেখান থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, এখানে যে স্পষ্ট বলা আছে, ইট ইজ রিমার্কেবল দ্যাট আলেকজান্ডারস ইনভেশনস ফাইন্ড নো mention in Indian sources, and it is totally on the basis of Greek sources that we have to reconstruct the history of his Indian invasions. মানে আমাদের দেশীয় যে ঐতিহাসিক উৎস তার থেকে আমরা আলেকজান্ডারের ইতিহাস সম্পর্কে মানে আলেকজান্ডারের আক্রমণ সম্পর্কে আমরা জানতে পারি না। যা এই আক্রমণ সম্পর্কে জানার জন্য আমাদের কিসের সহায়তা নিতে হচ্ছে? বাইরের সহায়তা নিতে হচ্ছে, গ্রিকদের সহায়তা নিতে হচ্ছে। ঠিক আছে, এইবার গ্রিক ঐতিহাসিকদেরকে আমরা 3 ভাগে ভাগ করবো। মোট কয় ভাগে করবো? এক হচ্ছে আলেকজান্ডারের আগের ঐতিহাসিকগণ, যারা আলেকজান্ডারের আগে ছিল, জন্মগ্রহণ করে আগেই মানে ছিল। আর একটা হচ্ছে আলেকজান্ডারের সমসাময়িক, আর একটা হচ্ছে আলেকজান্ডারের পরবর্তী। কি বললাম? আলেকজান্ডারের আগের দল, আর আলেকজান্ডারের সময়কারের দল, আর আলেকজান্ডারের পরবর্তীকালে যারা ছিল। ঠিক আছে, এবার দেখ আলেকজান্ডারের আগে কারা কারা ছিল। এবার আমরা একটু 4টে নাম আমরা জেনে নিই।
তার মধ্যে সব থেকে দেখো এবার থেকে আমি যে নামগুলো বলবো তার মধ্যে সবগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট না, সবগুলো বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু কী হয় না অন্য অন্য নামগুলো জানা থাকলে পরীক্ষা যদি এরকম একটা কোয়েশ্চেন আসে, যখন ওই বাকি অপশানগুলো অন্তত চেনা থাকবে, যদি চেনা থাকে যে এইটা তো হবে না, ধরো তুমি জেনে থাকলে ডাইরেক্ট কোয়েশ্চেন আসলো না কিন্তু তাহলে এইটা তো হবে না, ওইটা ভেবে অপশান কিন্তু এলিমিনেট করতে পারবে। সরাসরি দেখা গেলো কোয়েশ্চেন আসলো হেরিডিটাসকে নিয়ে, কিন্তু এখানে আমি আরও অনেক নাম বলবো, সেই নামগুলো দেখো তোমরা আগে শোনোনি, কিন্তু ঘটনা হচ্ছে যদি ওই নামগুলো কোনো এক অপশানে দেওয়া থাকে তাহলে অন্য কোনো কোয়েশ্চেনের জন্য তুমি তো জানো যে এই হচ্ছে এই দেশের লেখক, তাহলে এই নামটা হবে না, এই নামটা বাদ চলে যাবে, ওই হিসাবে কিন্তু তোমার কিন্তু ইনডাইরেক্টলি হেল্প হতে পারে। ঠিক আছে, আর আমি এমনি বলেই দেবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে একটু বেশি করে পড়বে, বেশি করে বুঝবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 4টে নাম বলছি আপাতত প্রি আলেকজান্ডার টাইমে। ঠিক আছে, কী কী নাম হবে? স্কাইল্যাক্স, কি বললাম? স্কাইল্যাক্স, হেকাটিয়াস মিলেটাস, স্কাইল্যাক্স, হেকাটিয়াস মিলেটাস, কি বললাম? হেকাটিয়াস মিলেটাস। দেখো তোমরা হয়তো নামগুলো শোনোনি, আমি জানি শোনোনি তোমরা, হয়তো তোমাদের হয়তো একটু অড লাগছে, কিন্তু তবুও শোনো, কোনো না কোনো সময় যদি কোনো কিছু কাজে লাগে। কিন্তু কোনটা ইম্পর্টেন্ট আমি সেটা বলে দেবো, সেটা হচ্ছে এখন বলছি, সেটা হচ্ছে হেরোডোটাস। নাম অবশ্যই শুনেছো আগে। 430 বিসিতে কী লিখেছিল? 430 বিসিতে কী লিখেছিল উনি? হিস্টোরিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী কী নাম বললাম আপাতত? স্কাইল্যাক্স, হেকাটিয়াস মিলেটাস, হেরোডোটাস। আর একটা নাম বলি এখনো, টেসিয়াস। টেসিয়াস বা কেটেসিয়াস, কে দিয়ে নামটা শুরু, কিন্তু আমরা এটা টি উচ্চারণ করবো না, KTESIAS, টেসিয়াস উচ্চারণ করবো। ঠিক আছে, বা তোমরা মনে রাখার জন্য কেটেসিয়াসও মনে রাখতে পারো, টেসিয়াসও মনে রাখতে পারো, যা খুশি মনে রাখা দিয়ে কথা। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে তাহলে কী দাঁড়ালো? টোটাল 4টে নাম বললাম। দেখো নামগুলো এতবার, হ্যাঁ নামগুলো এতবার আলোচনা করা হবে যে এই নামগুলো আর অর্থ থাকবে না। ঠিক আছে, কি বললাম? স্কাইল্যাক্স, হেকাটিয়াস মিলেটাস, টেসিয়াস। সোজাভাবে মনে রাখ টেসিয়াস। তাহলে কি স্কাইল্যাক্স, হেকাটিয়াস মিলেটাস, টেসিয়াস আর হেরোডোটাস। তাহলে হেরোডোটাস, টেসিয়াস, হেকাটিয়াস মিলেটাস, স্কাইল্যাক্স। স্কাইল্যাক্স, হেকাটিয়াস মিলেটাস, হেকাটিয়াস মিলেটাস, হেরোডোটাস, টেসিয়াস। হেরোডোটাস, টেসিয়াস, স্কাইল্যাক্স, আর হচ্ছে কি হেকেটিয়াস মিলেটাস। কি বললাম? হেকেটিয়াস মিলেটাস, হেকেটিয়াস মিলেটাস, হেকেটিয়াস মিলেটাস। বল, হেকেটিয়াস, হেকেটিয়াস মিলেটাস, হেকেটিয়াস মিলেটাস। বল বল বল, হেকেটিয়ার না টিয়াস, মিলেটাস, দুটোই এস আছে। আরে আর আনিস কি জন্য? আর আনবি না। হেকেটিয়াস মিলেটাস, হেকেটিয়াস মিলেটাস, হেকেটিয়াস মিলেটাস, সিম্পল, হেকেটিয়াস মিলেটাস, হেকেটিয়াস মিলেটাস। আর কি? স্কাইল্যাক্স, টেসিয়াস, হেরোডোটাস। আচ্ছা, 4টে নাম আবার বল, বারবার বল। এগুলো হচ্ছে সব কি আলেকজান্ডারের আগের টাইমের গ্রিক লেখক। কি কি? হ্যাঁ, হেকেটিয়াস মিলেটাস, স্কাইল্যাক্স, টেসিয়াস, হেরোডোটাস। তাহলে হেকেটিয়াস মিলেটাস, স্কাইল্যাক্স, হেরোডোটাস, টেসিয়াস। হলো? এবার আমরা তাহলে সবার প্রথম স্কাইল্যাক্সকে নিয়ে বলি। স্কাইল্যাক্স হচ্ছে ফার্স্ট গ্রিক রাইটার, মানে প্রথম গ্রিক রাইটার যে কিনা ইন্ডিয়া সম্পর্কে লিখেছে। তাহলে একটা কোশ্চেন যদি আসে যে প্রথম কোন গ্রিক রাইটার ভারত সম্পর্কে লিখে, দেখ কোশ্চেন এরকম আসতে পারে যে হেরোডোটাসকে নিয়েই বেশিরভাগ কোশ্চেন আসে। ঠিক আছে, কিন্তু যদি এরম আসে যে ফার্স্ট কোন গ্রিক রাইটার ভারত সম্পর্কে লিখেছিল, তাহলে নাম উত্তর কি হবে? স্কাইল্যাক্স। উত্তর কি হবে? স্কাইল্যাক্স কে ছিল তাহলে? প্রথম লেখক, গ্রিক লেখক যে কিনা প্রথম গ্রিক লেখক, যে কিনা ভারত সম্পর্কে লিখেছিল। ঠিক আছে, আচ্ছা, তিনি হচ্ছেন যে ইরানে যে পার্সিয়ার যে রাজা দারিউস ওয়ান, কে ছিল? দারিউস ওয়ান। এই নামটা পরে আসবে, দারিউস ওয়ান। কি নাম আসবে? দানিউস না, দারিউস, দারিউস ওয়ান বা প্রথম দারিউস। কি বললাম? প্রথম দারিউস কে ছিল? পার্সিয়ার রাজা ছিল, মানে ইরানের রাজা ছিল। পার্সিয়া বা ইরানের রাজা ছিল কে? দারিউস ওয়ান। 550 বিসির কথা, কোন সময়ের কথা? 550 বিসির কথা। এইটা নিয়ে, এই এনার নাম নিয়ে আমরা পরে আবার, এই নামটা ইম্পর্টেন্ট নাম, কারণ এই নাম নিয়ে আমরা আবার পরে আলোচনা করবো। সেটা হচ্ছে কি? দারিউস ওয়ান,
550 BC-র ঘটনা। কত ঘটনা? তাই 550 BC-র সময়কালের লোক উনি। তো দারিউস ওয়ান তিনি কোন জায়গার রাজা ছিল? তিনি পার্সিয়া রাজা ছিল বা ইরানের রাজা ছিল। কোথায় রাজা ছিল? পার্সিয়া বা ইরান, দুটো নামই বলবি, পার্সিয়া বা ইরান। পার্সিয়া বা ইরানের রাজা কে ছিল? কত দিকে ছিল? 550 BC-র দিকে। 550 BC-র দিকে, 550 থেকে 486 BC, ঠিক আছে ওনার টাইম পিরিয়ড। ওনার টাইম পিরিয়ড কত? 550 থেকে, তাহলে 550 থেকে 486 BC-র মধ্যে ছিল। তাহলে ওই সময় কে ছিল? রাজা ছিল দারিউস ওয়ান। তাহলে দারিউস ওয়ান তার যে একজন সৈনিক তিনি ছিলেন হচ্ছে স্কাইল্যাক্স ছিলেন ওই দারিউস ওয়ানের কি একজন সৈনিক, ঠিক আছে। এবার রাজা কি করেছিল? তাকে পাঠিয়েছিল সিন্ধু নদীর কি যে সিন্ধু নদীটা আছে তার যে প্রবাহ, যে জায়গাটা, মানে সে কোন জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে ওইটাকে খুঁজে বের করার জন্য, সিন্ধু নদী, ঠিক আছে। কি বললাম? তাকে সিন্ধু নদী, হ্যাঁ সিন্ধু নদীর যে কোর্সটা, মানে সিন্ধু নদী কোন জায়গাতে গেছে সেই জিনিসটা খুঁজে বের করার জন্য তাকে রাজা পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? তাকে রাজা পাঠিয়েছিল। কোন রাজা পাঠিয়েছিল? দারিউস ওয়ান। কে পাঠিয়েছিল? দারিউস ওয়ান। তিনি কে ছিলেন? একজন রাজা। তিনি একজন পার্সিয়া রাজা। দারিউস ওয়ান কে ছিল পার্সিয়া রাজা ছিল। আর তিনি কাকে পাঠিয়েছিলেন? তাহলে স্কাইল্যাক্সকে পাঠিয়েছিলেন। কাকে পাঠিয়েছিল? স্কাইল্যাক্স, তার সৈনিক স্কাইল্যাক্সকে পাঠিয়েছিল কি করতে? সিন্ধু নদীর যে প্রবাহ, যে গতিপথ সেখানে আবিষ্কার করার জন্য বা খোঁজার জন্য। আচ্ছা, তাহলে হয়ে গেল স্কাইল্যাক্স সম্পর্কে। নামটা আশা করি এতবার চলে গেছে মাথার মধ্যে, এখন আর অচেনা লাগবে না আশা করি। যে স্কাইল্যাক্স নামে যদি কোনো নাম মাথার সামনে এবার আসে, আশা করি এই নামটা অচেনা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাব হেকাটিয়াস মিলেটাস। কি বললাম? হেকাটিয়াস মিলেটাস। তোরা বল, উচ্চারণটা কর। হেকাটিয়াস মিলেটাস। আচ্ছা, তাহলে হেকাটিয়াস মিলেটাস হচ্ছে তিনি একজন গ্রিক ঐতিহাসিক এবং ভূগোলবিদ ছিলেন। তারও যে জ্ঞান তা হচ্ছে ওই সিন্ধু উপত্যকা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এনার সম্পর্কে আর বেশি কিছু নেই, ঠিক আছে। তো তাহলে দুজনের নাম হয়ে গেল। তাহলে হেকাটিয়াস মিলেটাস একটা গ্রিক রাইটার, আর স্কাইল্যাক্স সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখলাম। আর এবার আমরা সবচেয়ে যেটা ডিটেলসে দেখব তার নাম হচ্ছে হেরোডোটাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হেরোডোটাসের নাম আমরা কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব, ঠিক আছে। সেটা হচ্ছে হেরোডোটাসকে কি বলা হয়? ফাদার অফ হিস্ট্রি বলা হয়। কে বলেছিল? এটা অনেক প্রথম দিনে আলোচনা করা আছে। হেরোডোটাসকে ফাদার অফ হিস্ট্রি কে বলেছিল? সিসেরো, রোমান ফিলোসফার সিসেরো। বাড়িতে তোরা একদম দেখছিস না। আচ্ছা, তারপর হচ্ছে তার বইয়ের নাম ছিল কি? হিস্টোরিস। বইয়ের নাম কি ছিল? এইখানটায় তাহলে কি ছিল? এই বইটাতে কি ছিল আসলে? কেন আমরা বলছি যে হেরোডোটাসকে ফাদার অফ হিস্টোরি? কেন আমরা হেরোডোটাসকে এত গুরুত্ব দিচ্ছি? এই হিস্টোরিজ বইটাতে কি এমন ছিল? দেখ এখানে কি ছিল বলছে, gives us suffice information about Persian and Greek invasion and Indo-Persian or Indo-Iranian relation। মানেটা কি? মানে হচ্ছে এই বইটা আমাদেরকে কি দেয়? মানে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেয় কিসের সম্পর্কে? এই যে পার্সিয়ার সাথে যে কি পার্সিয়া এবং গ্রিক যে ইনভেশন, পার্সিয়ান এবং গ্রিক ইনভেশন, সেই ইনভেশন সম্পর্কে কি যথেষ্ট ধারণা দেয়। এবং ভারতের সাথে যে পার্সিয়ানের যে বা ভারতের সাথে ইরানের যে রিলেশনশিপটা ছিল সেইটা কি জানা যায়। কি জানা যায়? আমরা একটু ডিটেলসে দেখি আরো। তিনি কিন্তু ভারত ভ্রমণ করেননি, আগেই বলে দিলাম তিনি কিন্তু ভারত ভ্রমণ করেননি, ঠিক আছে। তিনি আমাদের যে উত্তর পশ্চিম যে জায়গা ছিল সেই জায়গা সম্পর্কে কি, যে জায়গার রাজনৈতিক অবস্থা সম্পর্কে কি দেয়? ধারণা দেয়। কারণ অবশ্যই তিনি উত্তর পশ্চিম অর্থাৎ ওই অঞ্চলটাই দেবে। উত্তর পশ্চিম মানে বুঝতে পারছিস কোন অংশটা আমাদের। আচ্ছা, সে কি জানতো? ইন্ডিয়াকে কি হিসাবে মনে করতো তিনি? এই যে বলেছে হি নিউ অফ ইন্ডিয়া অ্যাজ দ্য ইস্টার্ন মোস্ট অ্যান্ড দ্য মোস্ট নিউমেরাস পিপল ইনহেবিটিং দ্য এম্পায়ার অফ পার্সিয়ান এম্পায়ার দারিউস ওয়ান। মানে তিনি কি মনে করতেন যে দারিউস ওয়ানের যে সাম্রাজ্য ছিল, পার্সিয়ার যে সাম্রাজ্য ছিল,
তার একটা অংশ হচ্ছে ইন্ডিয়া, তার সবচেয়ে যে সবচেয়ে পূর্বতম একটা রাজ্য মনে কর, সবচেয়ে পূর্বতম রাজ্য, ঠিক আছে। তিনি মনে করলেন যে ইরান একটা বড় সাম্রাজ্য, পার্সিয়ার একটা বড় সাম্রাজ্য, তার যে সবচেয়ে পূর্বতম রাজ্য সেইটা হচ্ছে ইন্ডিয়া। সেটা কি ইন্ডিয়া, সেটাকে তিনি মনে করতেন, এবং সেটা মনে করতেন যে ওইটাই হচ্ছে সব থেকে বেশি জনবসতি সম্পন্ন রাজ্য। ওটাই কি মনে করতেন? সবচেয়ে জনবসতি সম্পন্ন রাজ্য। এবার কার রাজ্যের? সেই দারিউস ওয়ানের, ঠিক আছে। আচ্ছা, এই যে নর্থার্ন ইন্ডিয়া, এবার সাহেব উনি তো আমাদের এদিকে সাউথ ইন্ডিয়া বা এদিকে আরও ইস্টার্ন ইন্ডিয়া ওইসব তো সম্পর্কে ওনার কোনো আইডিয়া ছিল না, মানে যা ছিল ওইটুকুর মধ্যেই ছিল, ওই নর্থ ওইটুকুর মধ্যে। তো তিনি কি বলতেন যে ল্যান্ড রিজিয়ন অফ নর্দার্ন ইন্ডিয়া 20th সত্রপি অফ দারিউস এম্পায়ার, মানে ধর রাজ্য আছে আমাদের, ধর মানে কোনো একটা দেশে মনে কর 20টা রাজ্য আছে কি 30টা রাজ্য আছে, তো এরকম নাম দেওয়া তো থাকে, 1 নম্বর রাজ্য, এটা 2 নম্বর রাজ্য দেশের মধ্যে, 3 নম্বর, এরকম করে হিসাব করার পরে উনি এটাকে 20তম প্রভিন্স হিসাবে ধরেছিল। কততম? 20তম। এটাকে উনি বলছেন সত্রপি। কি বলছো? সত্রপি মানে প্রভিন্স বলা হচ্ছে, সত্রপি মানে কি প্রভিন্স বলা হচ্ছে, ঠিক আছে। এবং বলছে, এবং ওইখান থেকে 360 ট্যালেন্টস গোল্ড ডাস্ট, কি আসতো? 360 ট্যালেন্ট গোল্ড ডাস্ট, মানে এরকম মনে কর যে সাধারণভাবে মনে রাখ যে 360টা মানে সোনার মুদ্রা ওই জায়গার থেকে রাজস্ব হিসাবে আসতো, এরকম মাথায় রাখ যে 360খানা সোনার মুদ্রা ওইখান থেকে কি হিসাবে আসতো? রাজস্ব হিসাবে পাওয়া যেত। কোন জায়গার থেকে না? এই 20th সত্র, মানে 20তম প্রভিন্সের থেকে, মানে 20তম রাজ্য থেকে পাওয়া যেত। এই 20তম রাজ্যটা কি ছিল? যে ভারতের অংশটা, ভারত তাকে 20তম রাজ্য হিসাবে ধরতো, এবং এটাই ছিল সবথেকে ইস্টার্ন মোস্ট এবং সবচেয়ে মোস্ট নিউমেরাস, মানে সব থেকে বেশি পরিমাণে জনসংখ্যা বসবাসকারী রাজ্য, ঠিক আছে। কার সাম্রাজ্যের এগুলো সব? দারিউস ওয়ান। এটা কে মনে করতো? এটা হেরোডোটাস মনে করতো, ঠিক আছে। আচ্ছা, তিনি লিখেছেন কি দেখ, তিনি বলছেন যে ভারতীয়রা কাপড় পরতো যা কিনা উল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাপড় পরতো যা কিনা উল দিয়ে তৈরি, এবং সেই উল কিনা গাছে জন্ম নিত, মানে গাছে তৈরি হতো, যার উৎপাদন কোথায়? তো গাছে। ভারতীয়রা কি বলতো? কাপড় পরতো, সেটা উল দিয়ে তৈরি, এবং সেই উলটা গাছে উৎপাদিত হতো। তার মানে অ্যাকচুয়ালি তিনি কিসের কথা বলছেন? তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে? এইটার থেকে বোঝা যাচ্ছে যে গাছে কি হয়? অ্যাকচুয়ালি তুলো হয়, তো তুলোর থেকেই তো সুতো তৈরি করে, সুতো দিয়েই কাপড় তৈরি করে। তার মানে অ্যাকচুয়ালি কি বোঝা যাচ্ছে যে ভারতীয়রা কিন্তু তৎকালীন সময়ে, ওই সময়ে কিন্তু কটন, অর্থাৎ কটন সম্পর্কে ভারতেরই কিন্তু তখন কি একটা ধারণা ছিল, যা কিন্তু তৎকালীন গ্রিকদের মধ্যেও কি ছিল না। কি ছিল না? ছিল না, ওই ধারণাটা ছিল না। হ্যাঁ, কটনের ধারণাটা ছিল না। আচ্ছা, তাহলে এবার আর একটা ব্যাপার আছে, হেরোডোটাস কি যা লিখেছিল তা কি সবই সত্যি? তা তো নয়। আমি তো আগের দিনই বললাম, ওই সময় মানুষ কি, যদি রাজার পৃষ্ঠপোষকতা, সে তো রাজার নামে বেশি বেশি লিখতো, আর যদি সে এমনি তাহলে কোনো জায়গায় যায়নি, সে তাও লিখতে, তার মধ্যে ওনার এক্সট্রা কল্পনা তো ঢুকিয়ে যাবে। যেরকম উনি একটা কথা বলেছিল, যেরকম উনি মানে অনেক কিছুই বলেছিল, তার মধ্যে একটা কি বলেছিল যে তিনি বলতো যে কুকুরের মতন বড় সাইজের মানে ইয়ে পাওয়া যেত, পিঁপড়ে, কুকুরের মতন বড় বড় সাইজের পিঁপড়ে পাওয়া যেত, ঠিক আছে। হ্যাঁ, তো এইসব হচ্ছে, ঠিক আছে। তাও আবার গোল্ড ডিগিং, মানে সোনা খননকারী, ঠিক আছে। তো বাদ দে, কিন্তু ওরম বড় বড় নাকি ইয়ে পাওয়া যেত, কুকুরের মতন বড় সাইজের কি বললাম, পিঁপড়ে। তো এটা তো পসিবল না। যাই হোক, তা বোঝাই যাচ্ছে যে উনি কতটুকু জল মেশানো ছিল ওনার কথায়, ঠিক আছে, প্রচুর জল মেশানো ছিল। আর হেরোডোটাস সম্পর্কে আমরা জানলাম, ফাদার অফ হিস্ট্রি বলা হচ্ছে। তার লেখা বইয়ের নাম কি ছিল? হিস্টোরিস। তারপরে হচ্ছে এক সেকেন্ড, তারপরে আমরা কি দেখলাম যে তিনি কোন সম্রাট সম্পর্কে, মানে কোন সম্রাটের আমলে লিখছিলেন? দারিউস ওয়ান। আর দারিউস ওয়ানের কততম প্রভিন্স হিসাবে ভারতকে ধরা হয়েছিল? 20তম। সেখান থেকে কতটুকু সোনা পেত? 360 ট্যালেন্টস গোল্ড ডাস্ট, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে দারিউস ওয়ান। আচ্ছা, হেরোডোটাস হিস্টোরিসের বই থেকে আমরা কি সম্পর্কে জানতে পারি? পার্সিয়ান এবং গ্রিক ইনভেশন সম্পর্কে জানতে পারি, এবং ভারত এবং পার্সিয়ান যে রিলেশন সেটা জানতে পারি, তাই তো। আচ্ছা, এবার আমরা দেখব টেসিয়াস।
তাহলে আমরা চারটে নাম বলেছিলাম, একটা স্কাইল্যাক্স, একটা হেকেটাস মিলেটিয়াস, হেকেটিয়াস মিলেটাস, আর একটা কি টেকিয়াস হেরোডোটাস, আর একটা কি, আর একটা হচ্ছে টেসিয়াস। টেসিয়াস কি তাহলে আবার বল নামটা কি? স্কাইল্যাক্স, হেকাটিয়াস মিলেটাস, হেরোডোটাস আর কি টেসিয়াস। তাহলে চারটে। এবার আমরা 4 নাম্বারটায় যাব, একটাই বাকি আছে, প্রি গ্রিক। তাহলে টেসিয়াসের মধ্যে যদি আমরা যাই, তিনি একজন গ্রিক ফিজিশিয়ান ছিল। কি ছিল? হ্যাঁ, ঠিক আছে। কি করে মাথায় রাখবে গ্রিক ফিজিশিয়ান? যদি এতটা ইম্পর্টেন্ট না, তাও আমি বলছি। ধর টাচ ধরে যাচ্ছে কোনো জায়গায়, টাচ ধরে যাচ্ছে মানে কি? টাচ ধরে মানে কোনো জায়গায় মানে ইয়ে হয়ে যাচ্ছে না, লক হয়ে যাচ্ছে, পেশি টান ধরে যাচ্ছে। টাচ ধরে যাওয়া মানে কি? টান ধরে যাওয়া, ঠিক আছে। হাত কোনো জায়গায় লক হয়ে যাচ্ছে, তখন কি, তখন কার দরকার পড়ে? আমরা টাচ যদি সারাতে যায়, ফিজিক্যাল এক্সারসাইজের দরকার পড়ে বা ফিজিশিয়ানের দরকার পড়ে। সে ফিজিশিয়ানের কাছে গেলাম, বা ফিজিক্যাল এক্সারসাইজ যারা করে, ঠিক আছে, তাদের কাছে গেলে ব্যায়াম ট্যাম করে ওই টাচ ধরা কারণে সারানো হয়, ঠিক আছে, বা ওই হাতটা ঠিক করায়, পা ঠিক করায়। তাহলে মাথায় রাখবে টেসিয়াস মানে কি? তাহলে একজন কি ছিল? ফিজিশিয়ান ছিল। টেসিয়াস মানে টাচ ধরা ছিল, যেখানে ফিজিশিয়ান, টাচ ধরা সারার জন্য কার দরকার? ফিজিশিয়ানের। তাই উনি একজন ফিজিশিয়ান ছিল। আচ্ছা, কার কোটে ফিজিশিয়ান ছিল? তিনি ইরানের বা পারস্যের একজন সম্রাট, তার নাম ছিল আর্টাজাক্সেস মেহমুন। কি ছিল? আর্টাজাক্সেস মেহমুন। নামগুলো সব আছে না, কিন্তু তবুও আর একবার জানতে হবে। আর্টাজাক্সেস মেহমুন, আর্টাজাক্সেস, অনেকবার বল, তাহলে কি এই সিম্পল, এই কঠিন নামই সোজা হয়ে যাবে। আচ্ছা তুই একবার করে বল, তুই লিঙ্ক সার্কেল করে বলো, তাহলে ভালো হবে, তাহলে নামটা অনেকবার রিপিট হবে, সুন্দর, অনেকবার শোনা যাবে। বল কি বল? আর্টাজাক্সেস মেহমুন, 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 বানানটা হচ্ছে এরকম MEHEMON, মেহমুন। তাহলে আর্টাজাক্সেস মেহমুন। তুই বল। আল্ট্রা না, আর্টা, আর্টাজাক্সেস মেহমুন, আর্টাজাক্সেস মেহমুন। একজন করে বল, তুই বল। আর্টাজাক্সেস মেহমুন। তুই বল। আর্টাজাক্সেস মেহমুন। আবার বল। আল্ট্রা কোথা থেকে আসছে? আর্টা। বল। আর্টাজাক্সেস মেহমুন। আর্টাজাক্সেস মেহমুন, ঠিক আছে। তার কোর্টে কিন্তু তিনি ছিলেন। এবার তার দেখ, ভারত সম্পর্কে জানার কিন্তু প্রচুর প্রচুর অপরচুনিটি ছিল, মানে প্রচুর সুযোগ ছিল। কিন্তু তিনি কি করলেন? তিনি একটা বই লিখলেন যেখানে শুধুই মিথ্যে আর হচ্ছে শুধুই এক্সট্রা ভর্তি, মানে শুধু মিথ্যে দিয়ে ভরে রাখলো, ঠিক আছে, আর শুধু এক্সট্রা। কিন্তু তার অ্যাকচুয়ালি ভারত সম্পর্কে জানার সম্পূর্ণ একটা সুযোগ ছিল। তা তিনি ওই আর্টাজাক্সাস মেহমুনের আন্ডারে থাকা, কে বললাম? কে ছিল? তার নাম টেসিয়াস। তিনি কি করলেন? সে টেসিয়াস, যে কিনা আর্টাজাক্সাস মেহমুনের সভাপতি ছিল, একজন ফিজিশিয়ান হিসাবে, তো তিনি সবকিছু তার জানার সুযোগ ছিল। তার সাথেও তিনি একটা বই লিখলেন, পুরো ভুলভাল বই লিখলেন, মানে প্রচুর ভুল, এবং তার সাথে প্রচুর এক্সাজারেট করা অনেক বই, মানে এক্সাজারেট মানে কি, বাড়িয়ে চড়িয়ে বলা, ওই সেই মানে কুকুরির সাইজের পিঁপড়ের মতন ব্যাপার আর কি, হেরোডোটাস যা লিখেছিল। ও ঘটনা যাই হোক, তো তার বইটার লেখার নাম হচ্ছে পারসিকা। কি বইটার নাম? পারসিকা। কি বললাম? পারসিকা। তাহলে আমরা টেসিয়াস সম্পর্কে জানলাম। টেসিয়াস কে ছিল? পার্সিয়ার রাজা, সম্রাট, পার্সিয়ার সম্রাট আর্টাজাক্সাস মেহমুন। তার কি ছিল? সভাকবি, সরি, তার ছিল সভার ফিজিশিয়ান। ফিজিশিয়ান টেসিয়াস টাচ ধরে যাচ্ছিল, তাই ফিজিশিয়ান লাগছিল, ঠিক আছে। এবং তার কি সবকিছু জানার সুযোগ ছিল। তারপরেও তিনি না জানার চেষ্টা করে তিনি কি লিখলেন? একটা বই লিখলেন, পারসিকা। পারসিকা নামে একটা বই লিখলেন, যাতে কি শুধুই ভুল আর শুধুই বাড়িয়ে চড়িয়ে বলা আছে, ঠিক আছে। তাহলে পারসিকা বইটা কার লেখা? আরে আর্টাজাক্সাস মেহমুন তো সম্রাট, উনি কেন বই লিখবে? টেসিয়াসের লেখা। তাহলে দেখ, গ্রিক আমলের বিগত আমরা গ্রিকের আগে আমরা 4টে দেখে নিলাম অলরেডি, হয়ে গেল। স্কাইল্যাক্স, তিনি হচ্ছেন প্রথম গ্রিক যিনি ভারত সম্পর্কে লেখেন।
তিনি কে ছিলেন? তিনি দারিউস ওয়ানের একজন কি ছিলেন? সৈনিক ছিলেন। তাকে দারিউস ওয়ান কোথায় পাঠিয়েছিল? সিন্ধু নদীর কোর্স, সিন্ধু নদীর গতিপথ ওইটা দেখে আসার জন্য। তাহলে আর তারপরে কি ছিল? হেকাটিয়াস মিলেটাস, তারও কি নলেজ কি ওই সিন্ধু নদীর পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তারপর কি আসলো? হেরোডোটাস, তিনি কে ছিলেন? তিনি ছিলেন, তাকে কি বলা হয়? ফাদার অফ হিস্ট্রি বলা হয়। তিনি দারিউস ওয়ান তার যে সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের অংশ হিসাবে কি ভারতকে ধরেছিলেন এবং ভারতকে 20তম সত্রপী বা 20তম প্রভিন্স হিসাবে কল্পনা করেছিলেন। সেখান থেকে 360 ট্যালেন্টস গোল্ড ডাস্ট পাওয়া যেত এবং সেটাকে তিনি সবথেকে পূর্বতম এবং সবথেকে বেশি সংখ্যায় বসতি সম্পন্ন প্রভিন্স হিসাবে বা রাজ্য হিসাবে ধরেছিলেন। তার লেখা বইয়ের নাম হচ্ছে হিস্টোরিজ। সেই বই থেকে আমরা কি পাই না পার্সিয়ান এবং গ্রিক ইনভেশন সম্পর্কে জানতে পারি এবং ভারতের সাথে ইরান বা ভারতের সাথে পার্সিয়াদের কি সম্পর্ক ছিল তা কিন্তু জানতে পারি। দেখ, একটা গ্রিক রাইটারের থেকে আমরা জানতে পারছি কি ভারতের সাথে ইরানের কি সম্পর্ক ছিল। মজাদার বিষয় কিনা? কিন্তু হেরোডোটাসের লেখা যে সবকিছু আমরা বিশ্বাস করে নেব তাও নয়, ঠিক আছে। তিনি কিছু কিছু জায়গাতে এমন বর্ণনা দিয়েছেন, যেমন যে পিঁপড়ে হচ্ছে কার সাইজ? কুকুরের সাইজের, তা আবার কি সোনা খননকারী, ঠিক আছে। এইসব তো ভুলে পড়া একটা ব্যাপার। কিন্তু তিনি আরো একটা ভালো ইনফরমেশন দিয়েছিলেন, তা হচ্ছে কি না যে ভারতীয়রা হচ্ছে কি কাপড় পরতো, সেই কাপড় যে উল দিয়ে তৈরি হতো সেই উল কি গাছে জন্মাতো। তার মানে এখান থেকে বোঝা যায় যে ভারতীয়রা কটন সম্পর্কে আগেই ধারণা ছিল গ্রিকদের আগে। গ্রিকরা অ্যাকচুয়ালি কটনকে সিন্দন বলতো। কি বলতো? সিন্দন বলতো। সেটা আমরা পরে আসবো, এটা এখানে নেই, পরে আছে। তাহলে বোঝা গেল। আচ্ছা, তারপরে আর 4 নম্বর রাইটার নাম ছিল টেসিয়াস। টিএসএস মানে কি তার কি টাচ ধরে যাচ্ছিল। টাচ ধরে গেলে আমরা কি করি? ফিজিশিয়ান দেখাই। তার মানে তিনি একজন ফিজিশিয়ান ছিল। কার কোটে ফিজিশিয়ান ছিল? তিনি একজন পার্সিয়ান সম্রাট। পার্সিয়ান সম্রাট কি নাম? আর্টাজাক্সেস মেহমুন। তার নাম কে ছিল? আর্টাজাক্সেস মেহমুন। তার হচ্ছে দরবারে তিনি কি ছিলেন? ফিজিশিয়ান ছিলেন। তার কাছে প্রচুর সুযোগ ছিল ভারত সম্পর্কে লেখার, ভারত সম্পর্কে জানার, সত্যি জানার, কিন্তু তিনি সে সম্পর্কে জানার চেষ্টা কিছু করেননি। তার বদলে ভুল ভ্রান্তি দিয়ে গাদাগুচ্ছ এক্সট্রা করে একটা বই লিখেছিল, তার নাম হচ্ছে পার্সিকা। বইয়ের নাম কি ছিল? পার্সিকা। বইয়ের নাম কি ছিল? পার্সিকা। তাহলে আমরা 4টে সম্পর্কে জেনে গেলাম। এইবার আমরা দেখব আলেকজান্ডারের টাইমে কোন কোন গ্রিক লেখক ছিল। এতক্ষণ আমরা আলেকজান্ডারের আগের লেখক দেখলাম, এবার আলেকজান্ডারের সময়কালের যে লেখক ছিল সেগুলো দেখব। তার মধ্যে 3টে নাম চলে আসবে, সেটা কি? নিয়ারচুস, ওয়ানসিক্রিটাস আর হচ্ছে অ্যারিস্টোবুলাস। কি বললাম? আগে একটা করে বল। নিয়ারচুস, ওয়ানসিক্রিটাস আর অ্যারিস্টোবুলাস। অ্যারিস্টোবুলাস, নিয়ারচুস, ওয়ানসিক্রিটাস। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওয়ানসিক্রিটাস বা অনেসিক্রিটাসও বলা যেতে পারে। অনেসিক্রিটাস বা ওয়ানসিক্রিটাস মনে রাখ শুধু সুবিধার জন্য। ওয়ানসিক্রিটাস, নিয়ারচুস, আর কি অ্যারিস্টোবুলাস। কি বললাম? 3টে নাম বল, এক এক করে বলি। পল্লব বল। অ্যারিস্টোবুলাস। তুই বল আরেকটা বল। নিয়ারচুস। আর তুই? ওয়ানসিক্রিটাস। হ্যাঁ হ্যাঁ। বা অনেসিক্রিটাস বা অনেসিক্রিটাস, ঠিক আছে। তা ওয়ানসিক্রিটাস নামটা বেশি মানে সুবিধা হবে মাথায় রাখতে, তো ওইভাবে মাথায় রাখ। তাহলে হচ্ছে অ্যারিস্টোবুলাস, আর নিয়ারচুস, ঠিক আছে। তাহলে নিয়ারচুস, ওয়ানসিক্রিটাস আর হচ্ছে কি অ্যারিস্টোবুলাস হলো। তাহলে এবার হচ্ছে এই 3জনের নাম আশা করি মাথার মধ্যে চলে গেছে। আচ্ছা, আগের 4জনের নাম কি ছিল? স্কাইল্যাক্স, হেরোডোটাস, তারপরে হেকেটাইয়াস, মিলেটাস, টেসিয়াস। 4টে নাম মাথায় রাখ। এতবার বললাম, মাথায় তো রাখা উচিত নাকি? কি বললাম পল্লব? 4টে নাম, আগের 4টে নাম। হেকেটিয়াস, মিলেটাস, স্কাইল্যাক্স। 4টে নাম একবারে হচ্ছে না। একবারে বল, কোনো বাধা বিপত্তি ছাড়া বল। হ্যাঁ, স্কাইল্যাক্স, হ্যাঁ, তারপর হচ্ছে হেরোডোটাস, হ্যাঁ, আর হচ্ছে আরেকটা
কি আছে? আরেকটা কি টেসিয়াস। টেসিয়াস। তুই বল, চারটে বল তাড়াতাড়ি। টেসিয়াস, টিকেটিয়া মিলিটাস, স্কাইলাক, না, হ্যাঁ বল। স্কাইল্যাক্স, ঠিক আছে বল। হেরোডোটাস। হেরোডোটাস, স্কাইল্যাক্স। ঠিক আছে, আর এবার হচ্ছে আমরা এবার তিনটে কি নাম বললাম? এবার তিনটে কি নাম বলেছি সমসাময়িক? আচ্ছা কত মিনিট হলো? 40। বল তাড়াতাড়ি। গ্রিক রাইটারগুলো শেষ হবে তো আজকে, বল তাড়াতাড়ি। তিনটে নাম বল তাড়াতাড়ি। কি বললাম? নিয়ারচুস, নিয়ারচুস, ওয়ান সিক্রিটাস বা অনেস সিক্রিটাস, ওয়ান সিক্রেটাস, ঠিক আছে। আর একটা কি বললাম? ওয়ান সিক্রেটাস, আরটা নিয়ারচুস, ওয়ান সিক্রিটাস, আর একটা কি বললাম? অ্যারিস্টোবুলাস। অ্যারিস্টোবুলাস, ফোকাস কর, বেশি করে ফোকাস দে, নালে মনে থাকবে না। নামগুলো কঠিন কঠিন নাম আছে, আরো ফোকাস লাগবে। কি কি বললাম? অ্যারিস্টোবুলাস, অ্যারিস্টোবুলাস, নিরাচুস, নিয়ারচুস, হুম, আর ওয়ান সিক্রিটাস। অ্যারিস্টোবুলাস, হ্যাঁ, অ্যারিস্টোবুলাস। আচ্ছা এবার দেখি নিয়ারচুস, ওয়ান সিক্রিটাস, আর হচ্ছে দেখ সবগুলো নামই তো একটা জিনিস দেখ, কি করে মাথায় রাখবি দেখ, এই প্রত্যেকটা লোকের নামের লাস্টে আস আছে, ইউএস আছে। কি আছে? ইউএস, প্রত্যেকটা নামের কাছে আস, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা নামের সাথে আস আছে, মানে তিনজনই হচ্ছে কি একই সময়কার। তিনজনই কি একই সময়কার। এই তিনজন হচ্ছে কি আলেকজান্ডারের নামের, আলেকজান্ডার সময়ের তিনজনই। প্রত্যেকের দেখ নিয়ারচুস, ইউএস, লাস্টে ইউএস আছে। ওয়ান সিক্রিটাস, টাসেরও লাস্টে ইউএস আছে। আর অ্যারিস্টোবুলাস, ওটাও ইউএস আছে। ইউএস আছে লাস্টে, ঠিক আছে। তাহলে এই তিনজনই লাস্টে ইউএস আছে, তাহলে তিনজনই কি আলেকজান্ডারের টাইমে। সময়। তার মানে মনে কর তিনজনই আলেকজান্ডারের সাথে ইউএস গেছিল, মানে তিনজনই আলেকজান্ডারের সাথে একই ট্রেনে ইউএস গেছিল, ঠিক আছে। মনে রাখ যে তিনজনই আলেকজান্ডারের সাথে একই ট্রেনে ইউএস গেছিল। সেই তিনজন তাহলে ইউএস দিয়ে কার কার নাম তাহলে থাকলো? নিয়ারচুস, ওয়ান সিক্রিটাস, অ্যারিস্টোবুলাস, ঠিক আছে। আচ্ছা তাহলে নিয়ারচুস হচ্ছে কে ছিল? ভালো একটা, নিয়ারচুসের ক্লাসমেট ছিল। কি ছিল? ক্লাসমেট ছিল কার? আলেকজান্ডারের। এবং তিনি ছিলেন যে নেভাল ফ্লিট, মানে যে নৌবাহিনী, তার হচ্ছে কি অ্যাডমিরাল ছিল। নৌবাহিনীর কি ছিল? এবং হচ্ছে ক্লাসমেট ছিল, ঠিক আছে। এবার দেখ কি করে মনে রাখবি নিজে ক্লাসমেট ছিল। নিয়ার মানে কি? কাছে। আমরা যারা ক্লাস করে তারা কি বন্ধুরা কোন জায়গায় বসে? ক্লাসমেটরা পাশাপাশি তো বসে, কাছেই বসে। তাহলে নিয়ার চুজ যে মানে যে নিয়ারে বসে আছে, মানে তুই আমার নিয়ারে বসে আছিস, তুই আমার ক্লাসমেট, পলো আমার পাশাপাশি, তাহলে পলো আমার ক্লাসমেট। তাহলে যে নিয়ারে বসে আছে, আলেকজান্ডার নিয়ারে যে বসে আছে, সে কি ক্লাসমেট। আর নিয়ার চুজের সাথে বাকি দুটো নাম চলে আসবে একই সাথে, মাথায় রাখার জন্য। নিয়ার চুজের সাথে বললাম কি ছিল? ওয়ান সিক্রিটাস, আর অ্যারিস্টোবুলাস। অ্যারিস্টোবুলাস, ঠিক আছে, চলে আসবে। না যদিও ইউএস আছে আরো অন্য পরে বলবো আমরা, কিন্তু এই ওয়ান সিক্রিটাস আপাতত নামগুলোর জন্য, ওয়ান সিক্রিটাস আর কি অ্যারিস্টোবুলাস, তাহলে এই নামগুলো চলে আসবে, ঠিক আছে। এইবার তাহলে তিনি কি বলছে? তাকে না আলেকজান্ডার পাঠিয়েছিল। কোথায় পাঠিয়েছিল? কি আবিষ্কার করার জন্য পাঠিয়েছিল? এই যে পার্সিয়ান গালফ, কি বললাম? পার্সিয়ান গালফ এবং যে সিন্ধু, কি বললাম? পার্সিয়ান গালফ এবং যে সিন্ধু নদী, কি বললাম? পার্সিয়ান গালফ এবং সিন্ধু নদী, সেই দুইয়ের মাঝখানে থাকা যে কোস্টাল এরিয়া, উপকূলীয় অঞ্চল, কি বললাম? পার্সিয়ান গালফ আর হচ্ছে কি, আর যে হচ্ছে সিন্ধু নদী। পার্সিয়ান গালফ আর সিন্ধু নদী, এই দুইয়ের মাঝে যে কোস্টাল এরিয়া, মানে যে উপকূলীয় অঞ্চল, সেই অঞ্চলটা আবিষ্কার করার জন্য তাকে পাঠিয়েছিল কে? আলেকজান্ডার। কে পাঠিয়েছিল? পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, আচ্ছা পারস্য উপসাগর আর যে সিন্ধু নদী, নদীর হ্যাঁ মধ্যবর্তী যে অঞ্চলটা, হ্যাঁ, ওর মধ্যে মাঝখানে যে তোর যে উপকূলীয় অঞ্চল, সেই অঞ্চলটাকে আবিষ্কার করার জন্য পাঠিয়েছিল আলেকজান্ডার, ঠিক আছে। কাকে পাঠিয়েছিল তাহলে? নিয়ারচুসকে, মানে কাছের লোককে পাঠিয়েছিল, ঠিক আছে। কাছের লোক ছিল নিয়ারচুস, ওকে পাঠিয়েছিল, ঠিক আছে। এবার তিনি বইও লিখেছিলেন, কিন্তু তার বইয়ের অ্যাকচুয়ালি মানে হারিয়ে গেছে, তার বইয়ের বিভিন্ন কোটেশন পাওয়া যায় অন্য লোকের বই। তাহলে আপাতত আমরা নিয়ারচুস সম্পর্কে দুটো জিনিসই জানবো, সেটা একটা হচ্ছে কি তিনি ছিলেন আলেকজান্ডারের কি ক্লাসমেট হলো, আর তাকে কোন কাজে পাঠিয়েছিল? সিন্ধু আর ওই সিন্ধু পারস্যের যে মধ্যবর্তী অঞ্চলে এটা আবিষ্কার করার জন্য, ঠিক আছে, মানে ওই উপকূলীয় অঞ্চলটা খোঁজার জন্য, ঠিক আছে। আর পারস্য আচ্ছা এবার ওয়ান সিক্রিটাস বা অনেস সিক্রিটাস, অনেসিকিটাস। ঠিক আছে। অনেস সিক্রিটাস বা ওয়ান সিক্রিটাসকে আমরা দেখবো। তিনি ছিলেন না, উনি তো নিয়ারচুস কাছের লোক, তাই পুরো ডাইরেক্ট অ্যাডমিরাল, মানে একদম পুরো হেড। আর একজন ছিল ওয়ান সিক্রিটাস, তাকে হচ্ছে বানিয়েছিল পাইলট। কি বানিয়েছিল? পাইলট, ঠিক আছে।
উনি আবার ওই নিয়াচুসের সাথেই ছিল, কি ছিল? উনি নিয়াচুসের সাথে ছিল, যেহেতু উনি নিয়াচুস মানে নিয়াচুসকে তো পাঠিয়েছিল, এবার তার সাথে এবার নিয়াচুসও তো অ্যাডমিরাল ছিল মানে নৌবাহিনীর, সেখানে এও তো পাইলট ছিল, ওই একই সাথেই গেছিলো, ঠিক আছে। আচ্ছা, ইনি কিন্তু একটা জিনিস লেখে, সেটা হচ্ছে আলেকজান্ডারের জীবনী সম্পর্কে কিন্তু ইনি লেখেন। তাহলে আলেকজান্ডারের জীবনী সম্পর্কে লেখেন ওয়ান সিক্রেটাস, তাহলে আলেকজান্ডারের জীবনী সম্পর্কে কে লেখা? ওয়ান সিক্রেটাস, ঠিক আছে, ওয়ান সিক্রেটাস। তাহলে মাথায় রাখ যে ওয়ান সিক্রেটাস নামে ব্যক্তি, তিনি হচ্ছে আলেকজান্ডারের জীবনী সম্পর্কে লেখেন। আর তাহলে আর একটা নাম কি বললাম? অ্যারিস্টোবুলাস। অ্যারিস্টোবুলাস হচ্ছে এবার কি হয়, উনি একজন কি ছিলেন? উনি ছিলেন জিওগ্রাফার। কি ছিলেন? জিওগ্রাফার মানে কি? যারা ভূগোল নিয়ে চর্চা করে তারা, ঠিক আছে। তাহলে এবার তিনি কি হচ্ছে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আসবে, তার লেখা একটা বই ছিল, ভালো বই, বিরাট ভালো বই, মানে ভালো বই বলতে মানে বই, সেটা হচ্ছে দ্য হিস্টোরি অফ ওয়ার। বইয়ের নাম কি? ওয়ার। ওয়ার্ল্ড না, ওয়ার মানে যুদ্ধের ইতিহাস। তার লেখা বইয়ের নাম কি? দ্য হিস্টরি অফ ওয়ার। ও হ্যাঁ, দেখ পরবর্তীকালে এই বই থেকে তথ্য নিয়ে একজন বিখ্যাত লেখক বই লেখেন, সেটাও আমরা পরে আসবো, সেটা হচ্ছে অ্যারিয়ান। কে লেখেন? অ্যারিয়ান, যার লেখাকে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য হিসাবে মনে করা হয়। গ্রিক লেখকদের মধ্যে সব থেকে বেশি বিশ্বাসযোগ্য মনে করে কার লেখা? অ্যারিয়ানের লেখাকে। এবং সেই অ্যারিয়ান এই একটা বই লেখে পরবর্তীকালে, সেটা হচ্ছে অ্যানাবেসিস অফ আলেকজান্ডার। বইয়ের নাম কি? বইয়ের নাম কি? অ্যানাবেসিস অফ আলেকজান্ডার। অ্যারিয়ান লিখেছে অ্যানাবেসিস, মানে এ দিয়ে শুরু। তাহলে অ্যারিয়ানের লেখা বইয়ের নাম কি? অ্যানাবেসিস অফ আলেকজান্ডার, যেটা পরবর্তীকালে লেখে। এবং সেই লেখা মানে অ্যারিয়ানের লেখা যে বই, তাকে কি ধরা হয়? সবথেকে মোস্ট রিলায়েবল ধরা হয়, মানে সবথেকে বেশি বিশ্বাসযোগ্য ধরা হয়। কিন্তু এই তিনি যে অ্যানাবেসিস অফ আলেকজান্ডার বইটা লিখলেন পরবর্তীকালে, অ্যারিয়ান, তিনি কোন বইয়ের উপর ভিত্তি করে লিখলেন? দ্য হিস্টরি অফ ওয়ার। এই দ্য হিস্টরি অফ ওয়ার, এই বইয়ের কিছু তথ্য তিনি কিন্তু ব্যবহার করলেন তার ওই বই লিখতে। কোন বই লিখতে? অ্যানাবেসিস অফ আলেকজান্ডার, এই বইটা লিখতে। তাহলে এই বইটা লিখতে কোন বইয়ের তথ্য ব্যবহার করলেন? দ্য হিস্টরি অফ ওয়ার। এই বইটা আবার কে লিখলেন? হিস্টরি অফ ওয়ার কে লিখেছে? অ্যারিস্টোবুলাস। কে লিখেছে? অ্যারিস্টোবুলাস। তিনি কে ছিলেন? একজন জিওগ্রাফার। অ্যারিস্টোবুলাস কে ছিলেন? জিওগ্রাফার। তার লেখা বইয়ের নাম হিস্টোরি অফ ওয়ার। অ্যারিস্টোবুলাসের লেখা বইয়ের নাম হিস্টোরি অফ ওয়ার। এবং হিস্টোরি অফ ওয়ার বই থেকে তথ্য নিয়ে পরবর্তীকালে কে বই লিখেছিল? এরিয়ান। তার লেখা বইয়ের নাম অ্যানাবেসিস অফ আলেকজান্ডার। বইয়ের নাম কি? অ্যানালাইসিস না, অ্যানাবেসিস। অ্যানাবেসিস অফ আলেকজান্ডার, সেই বইটা লিখলেন উনি। তো সেই বইটা হচ্ছে কি ধরা হয় কি? ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল বুকস, ঠিক আছে। মানে গ্রিক ইতিহাসের মধ্যে যত গ্রিক ইতিহাসীরা যা বই লিখে, তার মধ্যে অ্যারিয়ানের লেখা বইকে কি ধরা হয়? সবচেয়ে বিশ্বাসযোগ্য হিসাবে ধরা হয়, ঠিক আছে। তাহলে আমাদের তিনটে হয়ে গেল আলেকজান্ডার টাইমের। তিনটে কি কি ছিল? নিয়ারচুস, ওয়ান সিক্রেটাস বা ওয়ান সিক্রেটাস, হচ্ছে অ্যারিস্টোবুলাস। নিয়ারচুস কে ছিল? তিনি ছিলেন ক্লাসমেট এবং তিনি ছিলেন অ্যাডমিরাল, নেভাল ফ্লিটের অ্যাডমিরাল। কার? আলেকজান্ডারের। আলেকজান্ডার তাকে কোথায় পাঠিয়েছিল? পারস্য উপসাগর আর হচ্ছে সিন্ধু নদের মধ্যবর্তী যে উপকূল, সেখানে সেটা আবিষ্কার করার জন্য পাঠিয়েছিল। হলো সিম্পল ব্যাপার। তারপরে ওয়ান সিক্রেটাস, তারই বন্ধু, তার সাথে গেছিল, একই সাথে গেছিল, ঠিক আছে। তিনি ছিলেন পাইলট, হয়ে গেল। এবং কিন্তু তিনি কি করেছিলেন মাঝখান দিয়ে? তিনি আলেকজান্ডারের জীবনী সম্পর্কে লিখেছিলেন। কি লিখেছিলেন? আলেকজান্ডারের জীবনী লিখেছিলেন। আচ্ছা, তারপরে আর কে থাকলো? অ্যারিস্টোবুলাস। অ্যারিস্টোবুলাস একজন কি ছিলেন? জিওগ্রাফার। কি ছিল? একজন জিওগ্রাফার। তার লেখা বইয়ের নাম হিস্টোরি অফ ওয়ার। হিস্টোরি অফ ওয়ার। এই হিস্টোরি অফ ওয়ার বইটা থেকে তথ্য নিয়ে পরবর্তীকালে বই লেখেন এরিয়ানের লেখা বইয়ের নাম কি? অ্যানাবেসিস অফ আলেকজান্ডার। এবং এরিয়ানের লেখা বইকে কি হিসাবে ধরা হয়? গ্রিকদের মধ্যে সবথেকে বিশ্বাসযোগ্য হিসাবে ধরা হয় এই এরিয়ানের বই। হয়ে গেল। কোনো কিছু এইটুকু আপাতত কঠিন মনে হলো? এই নামগুলো তো তোরা কোনোদিনও শুনিসনি, আগে কোনোদিন তো শুনিসনি। আশা করি তোমরাও শোনোনি, হয়তো কেউ শুনেছো, কিন্তু একই নাম বারবার চর্চা করলে সেই নামগুলো আর মানে সেগুলো সচরাচর হয়ে যায়, ঠিক আছে। মানে সেই নামগুলো আর তখন কঠিন মনে হয় না। তো বারবার যেগুলো নতুন নাম সেগুলো বারবার করো, তাহলে দেখবে এগুলো সব মাথায় থাকবে।
আর একবার দেখলে কিছু হবে না, এই যে ভিডিওটা দেখছো, পরে আবার ভিডিও আবার দেখবে, তখন দেখবে বিষয়গুলো ঠিকঠাক যাচ্ছে, ঠিকঠাক হবে। আচ্ছা, তাহলে পল্লব তুই আমাকে বল, কোন গ্রিক ঐতিহাসিক প্রথম ভারত সম্পর্কে লেখেন? কোন গ্রিক ঐতিহাসিক? বিশ্ব, এখানে এসে তুমি বলো কোন গ্রিক ঐতিহাসিক প্রথম ভারত সম্পর্কে লেখেন? ওই তো হেরোডোটাসের আগে কি যেন একটা স্কাইল্যাক্স। তোদের মাথার মধ্যে কি হচ্ছে? মাথা আরো ফোকাস দে, আরো বেশি ফোকাস লাগবে। আরে মাথায় আছে না উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, এবার আমরা চলে আসবো